ডিসেম্বর থেকে মার্চের মধ্যে নির্বাচন হতে পারে বিবিসিকে প্রধান উপদেষ্টা। অর্থ পাচার মামলায় তারেক রহমান ও গিয়াস আল মামুন আপিলে খালাস। গাবতলীতে আগুনে পুড়েছে শতাধিক বস্তিঘর, সব হারাদের আহাজারি। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21শে দুপুরের সংবাদে, সাথে আছি আমি ফারহানা লোপা। দর্শক, 21শে টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। আওয়ামী লীগই সিদ্ধান্ত নেবে তারা আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে কিনা। এছাড়া নির্বাচন কমিশনও ঠিক করে দেবে কে বা কারা নির্বাচনে অংশ নেবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে শেখ হাসিনার শাসনামলকে ভয়াবহ ঘূর্ণিঝড়ের সময় বলে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চ মাসের মাঝে জাতীয় সংসদ নির্বাচন হবে। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। আওয়ামী লীগের আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ নিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আওয়ামী লীগই সিদ্ধান্ত নেবে তারা নির্বাচনে অংশ নেবে কিনা। এছাড়া নির্বাচন কমিশনও ঠিক করে দেবে কে বা কারা নির্বাচন করবে। বৃহস্পতিবার এসব তথ্য প্রকাশ করে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চ মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হতে পারে বলে মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন, প্রত্যাশা অনুযায়ী সংস্কার দ্রুত হলে নির্বাচন হবে ডিসেম্বরে, আর সংস্কারের বেশি দরকার হলে নির্বাচন হতে আরও কয়েক মাস লাগতে পারে। আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্পত্তি নষ্ট করা হচ্ছে এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, আদালত আছে, আইন আছে, থানায় অভিযোগ করা যায়। বিবিসির প্রতিবেদকের কাছে অভিযোগ জানিয়ে বসে না থেকে থানায় যাওয়ার পরামর্শ দেন তিনি। সাবেক সরকারের রেখে যাওয়া বিধ্বস্ত অর্থনীতি নিয়ে কাজ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, শেখ হাসিনার শাসনামল ছিল ভয়াবহ ঘূর্ণিঝড়ের সময়, তা সংস্কারের চেষ্টা চলছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি গেল বছরের একই সময়ের সঙ্গে তুলনা করলে ঠিকই আছে বলে মত দেন প্রধান উপদেষ্টা। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21শে টেলিভিশন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন মামুনের অর্থ পাচার মামলায় খালাস দিয়েছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেন। এর আগে মানি লন্ডারিং মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে 7 বছর কারাদণ্ড দেয় হাইকোর্ট, আর গিয়াসউদ্দিন মামুনকে 7 বছরের সাজা বহাল রাখা হয়। তবে গত ডিসেম্বরে গিয়াসউদ্দিন আল মামুনের করা লিভ টু আপিলের প্রেক্ষিতে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 সদস্যের আপিল বিভাগের বেঞ্চ সাজা স্থগিত করেন এবং আপিল করার অনুমতি দেন। 2009 সালে দুর্নীতি দমনের করা মানি লন্ডারিং মামলায় তার বিরুদ্ধে বিএনপির ক্ষমতায় থাকাকালীন সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগ আনা হয়। আজকে অ্যাপেলেট ডিভিশনের ফুল কোর্ট প্রিজাইডেড বাই অনারেবল চিফ জাস্টিস, এবং উনি আমাদেরকে নির্দোষ সাব্যস্তে গিয়াসউদ্দিন আল মামুন সাহেবকে এই মামলায় খালাস দিয়েছেন। আর তারেক রহমান সাহেব যদিও এই মামলায় আপিল করতে পারেননি, আমরা আমাদের সুপ্রিম কোর্ট এবং ইন্ডিয়ান এবং পাকিস্তান সুপ্রিম কোর্টের বিভিন্ন জাজমেন্ট থেকে আমরা দেখিয়েছি যে যদি মামলা প্রিন্সিপাল অ্যাকিউজডের এগেনস্টে প্রমাণ না হয়, যদি মামলা দেখা যায় যে না এটা ইন্টেনশনালি করা হয়েছে হ্যারাসমেন্ট করার জন্য, হিউমিলিয়েশনের জন্য, এবং এই মামলা সাজা দেওয়ার মতো কোনো কিছু নাই, সেক্ষেত্রে কেউ যদি আপিল নাও করে, কোর্ট ইচ্ছা করলে তাকেও এই খালাসের যে বেনিফিট এটা তাকেও দিতে পারে। বিশিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা পদক্রম নিয়ে 2 মার্চের সার্কুলার স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে সিনিয়র স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনিকে 18 মার্চ হাইকোর্টে তলব করেছে হাইকোর্ট। বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির বেঞ্চ এ আদেশ দেন। 2 মার্চে বিশিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা বিষয়ক প্রজ্ঞাপন জারি করা হয়। সেখানে প্রধান বিচারপতিকে স্বরাষ্ট্র সচিব পদমর্যাদায় রাখা হয়েছে। প্রজ্ঞাপনটি বৃহস্পতিবার হাইকোর্টে মেনশন আইটেমেও শুনানি হয়। শুনানিতে আইনজীবী শিশির মনির বলেন, আপিল বিভাগে ওয়ারেন্ট অব প্রেসিডেন্স রায় দেয়।
সেখানে নির্ধারণ করা আছে বিশিষ্ট ব্যক্তিদের ক্রমপদমর্যাদা। এ রায়ের বিরুদ্ধে রিভিউ শুনানি পেন্ডিং আছে। এ প্রজ্ঞাপন বিচার বিভাগের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছেন। শুনানি শেষে 3 মাসের জন্য প্রজ্ঞাপন স্থগিত করে দেন হাইকোর্ট। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলমের রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় যাওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। বুধবার রাতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে গেলে সার্জিসকে লক্ষ্য করে স্লোগান দেয় একদল ছাত্র। এরপরই উত্তপ্ত বাক্য বিনিময় ও হাতাহাতি হয়। এতে এক শিক্ষার্থী ছুরিকাঘাতে আহত হন। ঘটনায় ছাত্রদলকে হুঁশিয়ারি দিয়েছেন সার্জিস। ইউসুফ হাসান নাইমের রিপোর্ট। বুধবার রাত 10টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন সার্জিস আলম। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে গেলে অন্তত 15 জন তরুণ হঠাৎ অন্য পাশ থেকে সার্জিসকে লক্ষ্য করে বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন। এক পর্যায়ে সার্জিসের সঙ্গে থাকা শিক্ষার্থীরা এগিয়ে গেলে দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। শুরু হয় হাতাহাতি। এক পর্যায়ে ঘটনাস্থল ছাড়েন সার্জিস আলম। ঘটনায় মুশতাক তাহমিদ নামে এক শিক্ষার্থী ছুরিকাঘাতের শিকার হন। আহত শিক্ষার্থীকে পিঠে ও মাথায় আঘাত করা হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাতে সার্জিস আলম ফেসবুকে দাবি করেন, এ ঘটনায় নর্থ সাউথের সাবেক শিক্ষার্থী শাকিল নামে ছাত্রদলের একজন নেতা জড়িত। তিনি বলেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে বিব্রতকর পরিস্থিতি তৈরির জন্য এমনটা করা হয়েছে। পোস্টে ছাত্রদলের উদ্দেশ্যে হুঁশিয়ারিও দেন সার্জিস। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন। পোশাক নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে হেনস্থার অভিযোগে করা মামলায় গ্রেফতার কর্মচারী মোস্তফা আসিফ অর্ণবের মুক্তির দাবিতে শাহবাগ থানায় গিয়ে জটলা করে তৌহিদি জনতা। তাদের দাবি, অন্যায়ভাবে তাকে গ্রেফতার করা হয়েছে। এই সময় ওই ছাত্রীর বিরুদ্ধে পাল্টা মামলারও দাবি জানান তারা। আফসানা নীলার রিপোর্ট। বুধবার মধ্যরাত উত্তপ্ত শাহবাগ থানা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে হেনস্থার অভিযোগে গ্রেপ্তার বিশ্ববিদ্যালয়ের কর্মচারী মোহাম্মদ আসিফের মুক্তির দাবিতে থানার ভেতরে তৌহিদি জনতার এই জটলা। আমরা শুধু একটাই বিষয় চাই, তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে, সসম্মানে নিঃশর্ত মুক্তি দিতে হবে, ওই মেয়েটাকে ক্ষমা প্রার্থনা করতে হবে। এ সময় আসামির মুক্তির দাবির পাশাপাশি মামলাকারী ছাত্রীকে শাহবাগী উল্লেখ করে উল্টো তার বিরুদ্ধেই মামলার দাবি তোলেন তারা। এই থানা এবং এই শাহবাগীরা, এদের বোঝা উচিত যে এরা সারা বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়ায় আছে। এরা যদি চায় যে সারা বাংলাদেশ এখানে ছুটে আসুক, সেই পর্যন্ত অপেক্ষা করবে, তাহলে এরা অপেক্ষা করতে পারে। বিক্ষোভকারীরা জানান, অন্যায়ভাবে বিশ্ববিদ্যালয়ের এই কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। জোর করে আদায় করা হয়েছে স্বীকারোক্তি। তিনি কোনো ইফটিজিং করেন নাই। তিনি অত্যন্ত ভদ্র ভাষায় শালীনভাবে সেই মেয়েকে বলছেন যে আপনি ওড়না পরলে ভালো হতো বা আপনার বোরখা পরলে ভালো হতো। এ সময় গ্রেপ্তার হওয়া আসিফের ভিডিও ধারণ করেন তারা। ভিডিওতে আসিফ জানান, তিনি শারীরিকভাবে ওই ছাত্রীকে হেনস্থা করেননি, তবে ওড়না ঠিক মতো পরিধান করতে বলেছেন। মানে উনি আমার পরবর্তী বলছে যে মাই লাইফ মাই রুলস, আমার পোশাক যেমন পরবো এটা আমার ইচ্ছা। আমি আমার মানে ওনাটা এখানে ছিলাম, নামাই রাখেন আপু। আমি তো বলি না যে আপনার দুধটা কত বড় বড়, এমনটা এমনভাবে কারো গালিতে বলি নাই, এমনকি আমি রাগেও সরে বলি নাই। এর আগে হেনস্থার শিকার ছাত্রী ফেসবুকে জানান, পোশাক ও পর্দা করা নিয়ে উগ্র মন্তব্য করেন আসিফ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শাহবাগ থানার পুলিশ জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছাত্রী হেনস্থার কথা স্বীকার করেছে আসিফ। তার নামে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। অন্যদিকে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধের দাবিতে রাজধানীর লালমাটিয়ায় বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন শতাধিক নারী। তবে নারীদের ধূমপানের বিষয়েই আপত্তি তোলেন অংশগ্রহণকারীরা। আমি নারী হিসাবে তাদের এইসব কাজকর্মের জন্য আমার লজ্জা হচ্ছে যে আমি একটা নারী। বিক্ষোভকারীরা সারা দেশে মাদক নিষিদ্ধেরও দাবি জানান। আমরা ওপেনলি মাদকদ্রব্য সেবন এবং সিগারেট খাওয়া এটা থেকে বিরত থাকি। আফসানা নীলা, 21 টেলিভিশন, ঢাকা। গাবতলীর শাহী মসজিদের পাশের বস্তিতে আগুনে পুড়ে গেছে শতাধিক ঘর। বুধবার মধ্যরাতে এই আগুন লাগে। পরে একে একে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট ঘটনাস্থলে এসে ভোর 4:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। বিস্তারিত সিরাত আল মুস্তাকিমের রিপোর্টে। তিলে তিলে জমানো সম্পদ পুড়ে খাক। ধ্বংসস্তূপের দিকে নির্বাক তাকিয়ে গাবতলীর শাহী মসজিদ বস্তির বাসিন্দারা, সব হারিয়ে নিঃস্বপ্রায় জীবন। পুড়ে গেছে বস্তির শতাধিক ঘর, নেই মাথা গোজার ঠাইটুকু। জায়গা জমিনের কাগজপাতি, তারপরে
3 মাইয়ার গয়নাগাটি সব পুড়ে কিছু পাইনি। রাতে ঘুমাতে যাবার আগে সবকিছু ছিল ঠিকঠাক। আগুনের উত্তাপে ভাঙে ঘুম। কোনো রকমে প্রাণ বাঁচালেও নিতে পারেননি মালামাল। আগে মাল সামান সব ধুয়ে হেরে বেড়া গেছি আমরা। খালি নিজের জীবনটা লয়ে বাড়ি একটা ফুলা লয়ে আর আমি আমার ফুলা আর আমি বেরিয়েছি কাতাবালির ব্যাগ গোলায় টোলায় থুইয়া দৌড় দিছি। এখানকার বাসিন্দারা বলছেন বস্তির পাশে থাকা বাসের গ্যারেজের ফাইবার থেকে এই আগুনের সূত্রপাত। পুড়ে গেছে 2টি বাসও। এখানে এই যে কেমিক্যালের ইয়া ছিল ফাইবারের, এখান থেকে আর কি আগুনটা ধরছে। এক কিনা তো ধরতে ধরতে পুরা জাহাজ চতুর্দিকে ধরছে। এ ঘটনায় মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও আহত বা নিহতের ঘটনা ঘটেনি। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে রাজধানী ভাসানটেকের বিআরপি বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার বেলা 11টার দিকে বস্তিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের 5টি ইউনিট 8 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ এখনো নিশ্চিত করে জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। পাকিস্তান থেকে 26,000 টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে জাহাজ। আমন্ত্রণ দুপুরে 21 সংবাদে। পাকিস্তানের কাশিম বন্দর থেকে 26,000 টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে জাহাজে। বন্দরের কন্টেইনার টার্মিনাল JTCCT-1 এ জাহাজটি ভেড়ানো হয়েছে। বন্দর সংশ্লিষ্টরা জানায় G2G ভিত্তিতে পাকিস্তান থেকে 50,000 টন আতপ চাল আমদানি হচ্ছে। MVCB জাহাজের মাধ্যমে এলো তার প্রথম চালান। আগামী কয়েক দিনের মধ্যে চালানে আরও একটি চালান আসার কথা রয়েছে। জাহাজে আসা চালের নমুনা পরীক্ষা নিরীক্ষার পর খালাসের উদ্যোগ নেওয়া হবে। দেশে চালের বাজার স্থিতিশীল রাখতে G2G ভিত্তিতে ভারত ও মিয়ানমার থেকেও চাল আমদানি করা হচ্ছে। বছর জুড়ে রাজধানী ফুটপাতগুলো দখল করে চলে হরেক রকম ব্যবসা। ঈদ সামনে রেখে তা যেন আরও জমজমাট হয়ে উঠেছে। ফুটপাত ছড়িয়ে রাস্তায় অর্ধাংশ দখলে নিয়েছে দোকানিরা। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে কর্মজীবী মানুষ ও পথচারীদের। জীবনের ঝুঁকি নিয়ে হাঁটতে হচ্ছে তাদের রাস্তা দিয়ে। সোহেল সামির রিপোর্ট। মতিঝিলের শাপলা চত্বর এলাকায় ফুটপাত নেই আর। হাঁটার সমস্ত জায়গা জুড়ে পসরা সাজিয়ে বসেছে বাহারি বাজার। জামা কাপড়, জুতো, স্যান্ডেল কি নেই এখানে। ফুটপাত জুড়ে তো দোকান আছেই, পাশাপাশি দেখা যাচ্ছে যে রাস্তার প্রায় অর্ধেক জায়গা জুড়ে দোকান দিয়ে বসে গেছে। জুলাই বিপ্লবের আগে এই ফুটপাতে দোকান চালাতে গেলে দিতে হতো চাঁদা। এখন অবশ্য সেটা দিতে হচ্ছে না। মতো এখন আর চাঁদাবাজ তখন নাই, চাঁদাবাজ মুক্ত। আগে তো দিতে হতো, এখন তো দিতে হয় না। 5 তারিখের আগে চাঁদা দিতে হতো। 200, 250, 150 দোকান বুঝা। 5 তারিখের পরে কেউ চাঁদা চায়ও নাই। ফুটপাত দখল করে এসব দোকান দেওয়ার পক্ষে আছে তাদের নিজস্ব যুক্তিও। ফুটপাত ছাড়া কোনো দেশেই নাই, সব দেশের ভিতরে ফুটপাত আছে। এখন আমাদের দেশে একটু বেশি, কোথাও একটু কম। এখন ফুটপাতে আছে বিধায় অনেক মানুষ কম দামে স্বস্তিতে পণ্য পাচ্ছে। কথা বললেন ক্রেতারাও, জানালেন ফুটপাত থেকে কেনাকাটার কারণ। ভালো নিম্ন আয়ের মানুষের জন্য খুব ভালো। ফুটপাত অবশ্যই নিম্ন আয়ের মানুষের জন্য খুবই উপযোগী একটা বাজার। ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। মূল রাস্তা দিয়েই ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে তাদের। ফুটপাতে দোকান থাকার কারণে হেঁটে আসার জন্য অসুবিধা হচ্ছে, এই জন্য রাস্তা দিয়ে হেঁটে আসতে হচ্ছে, যেটা আসলে আমাদের জন্য ক্ষতি হচ্ছে এক প্রকার। কারণ হচ্ছে দেখা যায় রিক্সা, গাড়ি হঠাৎ করে রাস্তার মধ্যে উঠে যাচ্ছে আমাদের শরীরে। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা। ইফতারে বেঁচে যাওয়া 2 টুকরো কমলা খেয়েছিল কিশোর সাগর, আর তাতে ভীষণ রাগ হয় শিক্ষকের। হাত পা বেঁধে বেধড়ক পিটান তাকে। ঝিনাইদহ সদর উপজেলা মথুরাপুর আদর্শ এতিমখানায় ঘটেছে এমন নির্যাতনের ঘটনা। সাগর বর্তমানে হাসপাতালে, আর অভিযুক্ত শিক্ষক ইমরান হাওলাদার পলাতক। ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হানের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। দগদগে ক্ষতচিহ্ন নিয়ে হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছেন কিশোর সাগর হোসেন। স্বজনরা জানায়, সোমবার মথুরাপুর আদর্শ এতিমখানায় ইফতারের পর 2 টুকরা কমলালেবু বেঁচে যায়। রাতে সাগর তা খেয়ে ফেলে। এই অপরাধে রাতে তাকে দড়ি দিয়ে হাত পা বেঁধে লাঠি দিয়ে বেধড়ক পিটান শিক্ষক ইমরান হাওলাদার। এতে সাগর অসুস্থ হয়ে পড়লে সকালে স্থানীয়রা স্বজনদের খবর দেয়। স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ছেলের এমন অবস্থা দেখে শোকে স্তব্ধ মা।
আমার ছেলের মেরেছে বিশ্বাস চাই আমি বাইন দিয়ে মেরেছে ডাল দিয়ে মেরেছে মেহগনি ডাল দিয়ে মেরেছে আর স্কার্ফ দিয়ে মেরেছে ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত শিক্ষক ইমরান, তাকে দ্রুত গ্রেফতারের দাবি স্থানীয়দের। চোরের অপবাদ দিয়ে অমানসিকভাবে মনে করেন যে বেঁধে রশি দিয়ে বেঁধে স্টাম্প দিয়ে মেরেছে। একজন শিক্ষক ছাত্রকে এভাবে মারা কোনো রকমই যায় না। ছেলে ফেলে মানুষ ছেলে ফেলে না বুঝতে পারে একটা জিনিস খেয়ে ফেলে তাই মারতে হবে নাকি তার? আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন এতিমখানা কর্তৃপক্ষ। ইতিপূর্বে এমন কোনো ঘটনা এই মাদ্রাসায় ঘটেনি, এটাই প্রথম, এবং এর বিরুদ্ধে আমরা তাৎক্ষণিক ডিসিশন নিয়েছি যে তাকে বরখাস্ত করা হয়েছে সঙ্গে সঙ্গেই। অভিযোগ পেলে দ্রুতই ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশেরও। এখন পর্যন্ত আমার কাছে এই কোনো অভিযোগ আসে নাই, যদি ভুক্তভোগী আমাদের কাছে অভিযোগ করে তা আমরা আইনগত ব্যবস্থা নেব। নির্যাতিত সাগর হোসেন গত 5 বছর ধরে এতিমখানায় আছেন, পড়ছেন 10ম শ্রেণীতে। এর আগেও একাধিক শিক্ষার্থীকে নির্যাতন করার অভিযোগ রয়েছে শিক্ষক ইমরানের বিরুদ্ধে। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দর্শক, শেষ করছি দুপুরে 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ডিসেম্বর থেকে মার্চের মধ্যে নির্বাচন হতে পারে, বিবিসিকে প্রধান উপদেষ্টা। অর্থ পাচার মামলায় তারেক রহমান ও গিয়াস আল মামুন আপিলে খালাস। গাবতলীতে আগুনে পুড়েছে শতাধিক বস্তিঘর, সব হারাদের আহাজারি। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকাল 4টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকবেন।